দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। আপনারা যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে সাধারণত এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকে উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে কিছুটা জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার আজকের যিনি অতিথি, তিনি একজন শিক্ষাবিদ এবং গবেষক, বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। দর্শক, আমার আজকের অতিথি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসেন। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদের প্রতি অভিবাদন। ধন্যবাদ স্যার। আমি জানতে পারলাম যে এক ঝড় বাদলের দিনে নাকি আপনার জন্ম, এবং তেমনই এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন, এবং সে সময় আমার খেয়াল আছে আপনি বলেছিলেন যে কেউ যেন ওই সময়টাতে আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানায়। এরপর 5 মাস কেটে গেছে। একটু পুরনো কথা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম যে ওই সময় আপনি যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলেন, কারা স্যার আপনার সাথে যোগাযোগ করেছিল, এবং আপনি যখন দায়িত্বটা নিলেন কি ভেবে দায়িত্বটা নিয়েছিলেন? কারণ পরিস্থিতি তো তখন, আমি অন্তত মনে করতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থা আর কবে শেষ দেখেছে। যেটা আপনি বলেছেন যে ওর চাইতে চ্যালেঞ্জিং সময় আসলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়তো ছিল না, কিংবা থাকলেও খুব কম ছিল। আমি তো রাজনীতির বাইরের মানুষ, আপনারা অনেকে হয়তো জানেন। আমাদের ক্ষেত্রে বাংলাদেশের স্বাভাবিক ধারাবাহিকতায়, যেখানে এই জাতীয় পদগুলো মূলত রাজনৈতিকভাবেই নিযুক্ত হন এবং এই জাতীয় পদে যারা আসেন তাদের একরকম খুব পরিষ্কার রাজনৈতিক ক্যারিয়ার থাকে। তো আমি যখন এই দায়িত্বের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করা হয়, মূলত ছাত্ররাই যোগাযোগ করেছিলেন ওই সময়। আমি বিশ্ববিদ্যালয় সিস্টেমের বাইরে অফ অ্যান্ড অন অন্যান্য কিছু চাকরি বাকরি করছিলাম। আমি ওই সময় লিয়েনে ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে। তখন আমার সাথে যোগাযোগ করা হয়। আমি মূলত ব্যাপারটাকে যেভাবে দেখেছি, আমি জানতাম যে এটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। তবে এটাও সত্যি যে এর মাত্রা সম্পর্কে আসলে আমার খুব ভালো ধারণা ছিল না। আমি যখন কাজটা শুরু করলাম তখন বুঝতে পারলাম যে আমি যদ্দূর আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার চাইতেও আরও জটিল। তখন তো আর পেছনে ফেরার সুযোগ থাকে না। অনেক মানুষের রক্তের উপর তখন দাঁড়িয়ে আছি, আর তো পেছনে ফেরার পথ নেই। যদ্দূর পারছি চেষ্টা করছি। এটাকে আমি একটি পাবলিক ট্রাস্ট হিসেবে গণ্য করেছি যে আমাকে আল্লাহ কি সুযোগ দিয়েছেন, অনেক মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি যদ্দূর পারি চেষ্টা করতে থাকা। তো ওই সময় যেটা বড় দাগে যে দুটো চ্যালেঞ্জ ছিল আমাদের, কারণ একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়েছিল, একদম কমপ্লিট স্ট্যান্ড স্টিল। আর দ্বিতীয়ত ছিল যে হলগুলো, যেগুলো আমাদের সবচেয়ে ভোলাটাইল জায়গা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হলস অফ রেসিডেন্স হচ্ছে আমাদের আসলে ওটাই আমাদের কেন্দ্রবিন্দু। হলকে কেন্দ্র করেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রধান আবর্তনগুলো হলকে কেন্দ্র করেই হয়। হলগুলো তখন একরকম ভাসমান অবস্থায় ছিল, কোনো প্রশাসন নেই, কোনোটা সম্পূর্ণ বন্ধ, কোনোটা চলছে একরকম একটা অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্য দিয়ে। সুতরাং আমার প্রথম চ্যালেঞ্জ ছিল হলগুলো এবং একাডেমিক কার্যক্রমকে শুরু করা। তো ওটা দিয়ে আমরা প্রথম যাত্রা শুরু করেছিলাম। আর আমার মনে সবসময় এটা ছিল যে একটি সুযোগ আমাকে ছাত্ররা বিশ্বাস করে দিয়েছে এবং আমি এটাকে একরকম আমার নিজের মতো করে যদ্দূর পারি চেষ্টা করতে থাকা, একরকম আমানত হিসেবে আমি এটা দেখেছিলাম তখন। জি স্যার, আপনি বলছেন যে আপনি কোনো ধরনের রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন না, তবে যখন আপনার নিয়োগ হলো অনেকে বলা বলি করলো, যেহেতু আপনার বাড়ি চট্টগ্রাম, পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেউ কেউ বলতে থাকলো যে আপনি বোধহয় ডক্টর ইউনূসের লোক। এবং আপনি দায়িত্ব নেবার পরে, মানে আগস্টের উত্তাল সময়টা আপনার একটি ছবি ভাইরাল হয়েছিল, আপনি ইমামতি করছেন। তারপর কেউ কেউ বলা বলি করলো যে আপনি নিশ্চয়ই তাহলে জামাতের লোক। যখন স্যার এ ধরনের কথাবার্তা নিশ্চয়ই আপনার কানেও যায়, আপনি তখন কি ভাবেন? প্রথম কথা হচ্ছে, এই জাতীয় বিষয়গুলোকে তো আমরা যখন একটি পাবলিক স্ফিয়ারে দায়িত্ব পালন করি, আমাদেরকে কিছু মানুষ পছন্দ করবেন, কিছু মানুষ পছন্দ করবেন না, এটা নিয়ে তো আমরা আসলে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই। যেসব জায়গায় একদম নির্জল অসত্য কথা বলা হয়, মাঝে মাঝে একটু মন খারাপ লাগে, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি আসলে উৎকণ্ঠিত নই। আমি খুব পরিষ্কারভাবেই বলেছি যে রাজনীতির সাথে আমার কোনো সংস্রব নেই।
দলীয় রাজনীতি আমাকে আকর্ষণ করে না, এবং এই বুড়োকালে এসে নতুন করে দলীয় রাজনীতিতে যাওয়ারও আর কোনো ইচ্ছা বা সুযোগ কোনোটাই আসলে আমার নেই। প্রফেসর ইউনূস তো ওই অর্থে আমাদের সবার মানুষ। তাকে বাংলাদেশে কেউ চিনবে না তা তো হতে পারে না। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের অগ্রজ ছিলেন। আমি বিভিন্ন রকম চাকরি বাকরি কিছু করেছি, সুতরাং তার সাথে আমার অন্যান্য পরিসরেও দেখা হয়েছে। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, জাস্ট এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে এই নিয়োগের আগে এবং পরবর্তীতে অ্যাটলিস্ট 3 মাস তার সাথে আমার কোনো রকম যোগাযোগই হয়নি। আমি এখন নিয়মিত যোগাযোগ করছি আমার প্রশাসন চালানোর অংশ হিসেবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরকারের উচ্চ মহলে সবসময় যোগাযোগ রাখতে হয়, কোনো কোনো ক্ষেত্রে দৈনন্দিন ভিত্তিতেই ওই কাজের অংশ হিসাবে। কিন্তু আমার নিয়োগকালীন আগে বা পরে তার সাথে আসলে আমার কোনো যোগাযোগই হয়নি। স্যার, আপনি বলছিলেন যে দলীয় রাজনীতি কখন আপনাকে টানেনি এবং এই বুড়োকালে আপনি সে পথে পাও বাড়াবেন না। উপাচার্য হবার পরে বিএনপি কিংবা জামাতের সিনিয়র নেতারা কি আপনাকে অভিনন্দন জানিয়েছিল? জি, জানিয়েছিলেন। এটা সিনিয়র নেতাদের মধ্যে আমি তো আসলে এতই এলুফ থাকি এসব ব্যাপার থেকে, তারা যে আমাকে খুব ব্যক্তিগতভাবে ভালো চেনেন তাও না। প্রফেশনাল ক্যাপাসিটিতে আমি যেহেতু অনেক জায়গায় চাকরি করেছি, আমাকে কেউ কেউ চেনেন, সেই হিসেবে আমাকে খুব, আমার ধারণা, বেশ আন্তরিকভাবেই তারা অভিবাদন জানিয়েছিলেন। অনেকগুলো মেসেজ পেয়েছি আমি, কেউ কেউ ব্যক্তিগতভাবে এসে দেখা করেছেন। আমি যেহেতু ওপেন ডোর পলিসি মেনটেন করি, আমার অফিস সবসময় খোলা, যে কোনো কেউ আসতে পারে, ছাত্র, শিক্ষক, জনতা, যে কোনো কেউ, রাজনৈতিক নেতারা অনেকেই এসেছিলেন। জি। আচ্ছা স্যার, আমরা একটা বড় সময় দেখেছিলাম যে ধর্মের ভিত্তিতে ট্যাগিং হতো, মানে আপনার দাড়ি আছে, আপনি টুপি পরেন, আপনাকে একরকম ট্যাগিং দিয়ে দিত। আপনি নিজে একজন, আমি যতদূর জানি, ধার্মিক মানুষ। ধর্মের সাথে কি স্যার প্রগতিশীলতার কোনো দ্বান্দ্বিক সম্পর্ক আদৌ আছে? আমি তো আসলে কোনো দ্বান্দ্বিক সম্পর্ক কোনো সময় দেখিনি। ধর্ম তো একটা চর্চার বিষয়। আমি মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমি আমার স্রষ্টাকে স্মরণ করছি। আমার সবচাইতে বিপদের সময় আমি একরকম আশ্রয় প্রার্থনা করছি, আনন্দের সময় তার সাথে আনন্দটুকু ভাগ করে নিচ্ছি, কোনো সময় কৃতজ্ঞ হচ্ছি। এর ভেতর তো আমি আসলে কোনো কঠিন সমস্যা কিছু দেখি না আসলে। আমাদের জীবন তো প্রায় শেষের দিকে এসছে, অনেক কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি তো কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব আসলে দেখিনি, এবং পৃথিবীর অনেক বড় বড় বিষয় কিন্তু ধর্মের সাথে দ্বন্দ্ব হয়নি দেখেই সম্ভব হয়েছে। আমরা যদি এমনকি পুঁজিবাদের কথাও চিন্তা করি, যদি এটা অন্য আলোচনা, আমি বলছি যে এই প্রোটেস্ট্যান্ট এথিক্স যদি এই ধর্মীয় প্রভাবটা পুঁজিবাদের উপর না থাকতো, তাহলে পুঁজিবাদের যে বিকাশ ওই সময় দ্রুত হয়েছিল, তার একটা প্রধান কারণ কিন্তু এই বিশ্বাসটি। সুতরাং ধর্মকে আসলে সরাসরি উন্নয়নের মুখোমুখি দাঁড় করাবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। স্যার, আমরা গেল 15-16 বছরে শিক্ষকদের বিরুদ্ধে, আমি যদি একদম স্পেসিফিকভাবে বলি, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ এসেছে। ছাত্ররা তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। ইউজিসি, আমি অন্তত 18টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম বলতে পারবো যাদের বিরুদ্ধে ইউজিসি তদন্ত করেছে, এবং দলীয়করণের অসংখ্য উদাহরণই আছে, মানে একেবারে দলীয় কাজে নিজেকে সঁপে দেওয়া। শিক্ষক রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে, যদি একদম আদর্শগত বিষয় থেকে দেখি, আমাকে দলান্ধ কোনো গ্রুপের স্বার্থ নিয়ে শিক্ষকতা করা আসলে সম্ভব না, এটা থিওরিটিক্যালি ইম্পসিবল। আমি একটা উদাহরণ যদি দেই, আমি যদি, আমার একটা নিজস্ব বিশ্বাস থাকতে পারে, আমার একটা ধর্মীয়, রাজনৈতিক একটা আদর্শগত অবস্থান, মতবাদ থাকতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমি যখন শিক্ষক, তখন তো আমি এটা বলতে পারবো না যে তুমি অমুক ধর্মের দেখে কিংবা তুমি অমুক রাজনৈতিক দলের দেখে আমি তোমাকে পড়াতে পারবো না বা তোমার কাছ থেকে শিখতে পারবো না। এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার শিক্ষক হিসাবে আমার প্রফেশনটাই হচ্ছে ইউনিভার্সাল, এবং এই অ্যাপ্রোচটা যদি ইউনিভার্সালিস্টিক না হয়, আমার পক্ষে এমন কিছু বাধা আমাকে হতে পারবে না, সেটা আমার ধর্ম বিশ্বাস হোক, সেটা আমার রাজনৈতিক বিশ্বাস হোক, যেটা আমাকে সার্বজনীনভাবে সবার দিকে আমার এই সেবাটুক দেবার পথে বাধা হবে, এমন কিছু করতে পারবো না। এটা আমার ধর্মীয় মতবাদী হোক আর আমার রাজনৈতিক মতবাদী হোক। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, রাজনীতি যেহেতু সরাসরি লাভ অলাভের প্রশ্নের সাথে জড়িয়ে গেছে, এবং যখন রাজনীতি এবং এক অর্থে অর্থনীতি এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন এই সমস্যাগুলো হচ্ছে। এই
অন্ধ দলীয়পনা কিংবা এই তোষণবাদ, এই বিষয়গুলো তৈরি হয়েছে মূলত ওই একই কাঠামোতে, এবং এটি যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক, ক্ষতিকারক। এবং ছাত্র শিক্ষক সম্পর্কে যে বিরাট রকম দ্বন্দ্ব এখন আমরা এখন মুখোমুখি হয়েছি, তার প্রকাশ হয়েছে এই আমাদের ছাত্র জনতা গণঅভ্যুত্থান পরবর্তীতে। কিন্তু এই দ্বন্দ্বের শুরু কিন্তু এই জাতীয় রাজনীতি দিয়ে। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়েও দলীয় পরিচয়ে বা এ ধরনের দলীয়করণের ভিত্তিতে অনেক নিয়োগের অভিযোগ এসেছে। আপনি কি বিষয়টি জানেন? আমি অনেকগুলো অভিযোগ পেয়েছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমাদের তো এখন প্রায়োরিটি ভিত্তিতে কাজ করতে হচ্ছে। এতদিনের এত রকম পুঞ্জীভূত জটিলতা চেষ্টা করছি আমরা এই বৈষম্যর যে ধরনের অভিযোগ আমাদের এসছে, আমরা 3টা কমিটি করে দিয়েছি, কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য, শিক্ষকদের জন্য। এবং এই কমিটিগুলো ওই অগ্রাধিকার ভিত্তিতে কিছু কিছু এই ধরনের অভিযোগ, সরাসরি যারা একদম এভিডেন্স সহ অভিযোগ উপস্থাপন করেছেন কারো বিরুদ্ধে, কিংবা তার বিরুদ্ধেই কোনো অবিচার হয়েছে বলে যারা মনে করছেন, এই অভিযোগগুলো আমরা কমিটির কাছে দিয়েছি। এবং আমি চেষ্টা করেছি কমিটিতে তুলনামূলকভাবে মোটামুটি যাদের বিরুদ্ধে কোনো বড় মাপের কোনো অভিযোগ নেই, যাদের রাজনৈতিক পরিচয় নিয়ে কারো কোনো বিতর্ক নেই, এই জাতীয় মানুষদেরকে দিতে। আচ্ছা স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 5 আগস্টের পরে সম্ভবত গেল 15 বছরের নিষ্পেষণের কারণেই হবে, ছাত্রদের ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি আমরা লক্ষ্য করেছিলাম, এবং তারা বলছিল যে ক্যাম্পাসে আমরা দলীয় রাজনীতি চাই না, লেজুর ভিত্তিক রাজনীতি আর আমরা চাই না। তবে এটাও ঠিক, আমরা দেখলাম যে সেখানে ছাত্রদল পোস্টার সাটাচ্ছে, শিবির প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন এবং ছাত্র রাজনীতি নিয়ে আপনার ভাবনাটা কি? প্রথমত হচ্ছে, ছাত্র রাজনীতির গতি প্রকৃতি কেমন হওয়া উচিত ক্যাম্পাসে, এই জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। এবং এটি শুধু কমিটির জন্য কমিটি না, আমরা যে মানুষগুলোকে এই কাজের দায়িত্ব দিয়েছি এরা দেশবরেণ্য মানুষ। আমাদের এই ক্ষেত্রে আমি যদি এই কমিটিটার কথাই বলি, আমাদের বিচারপতি মতিনুদ্দিন আছেন এটাতে, আমাদের বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান আমাদের প্রফেসর ফজলুল হক স্যার, আবুল কাশেম ফজলুল হক, জি আবুল কাশেম ফজলুল হক স্যার আছেন, এবং আমাদের প্রফেসর তাহমিদা বেগম আছেন। তো এই জাতীয় সর্বজন শ্রদ্ধেয় কিছু মানুষকে নিয়ে এই কমিটিগুলো আমরা করেছি, এবং এদেরকে আমরা বহু কষ্টে রাজি করিয়েছি। এ ধরনের কাজে তো মানুষের সাথে অনেক সময় সম্পর্ক খারাপ হয়, কোনো কোনো ক্ষেত্রে এগুলো তো পিওরলি ভলান্টারি কাজ, বিশ্ববিদ্যালয়ের প্রতি মমতার জন্য এগুলো করেন। তো অনেককে অনুরোধ করার পরেই 3 জন রাজি হয়েছিলেন, এবং তারা সিস্টেমেটিকলি অংশীজনদের সাথে কথা বলেছেন, ছাত্রদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলেছেন, ওয়েবসাইট দিয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছেন, মতামত নিয়েছেন। এখন তারা একটা মোটামুটি গুছিয়ে এনেছেন। এটা খুব জটিল ধরনের কাজ, এবং এই কমিটিতে আমাদের বর্তমানে আমার সহকর্মীদের মধ্যে প্রফেসর রেজা আছেন, আমাদের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের, তিনিও, শাহিম রেজা, তিনিও এই কাজটিতে আমাদেরকে এই কাগজপত্রগুলো গুছিয়ে দিতে সহযোগিতা করছেন। তো তাদের উপর আমরা মূলত নির্ভর করছি, তারা আমাদেরকে কি পরামর্শ দেন সেটা একটা। আর এর বাইরে যেটা কথা সেটা হচ্ছে যে সাধারণ ছাত্রদের যে উৎকণ্ঠা আছে, সেই উৎকণ্ঠাটা মূলত, সেটা আমি পুরোপুরি একমত, কিন্তু পুরোপুরি একমত। উৎকণ্ঠাটা হলো যে আমরা যেন আবার আগে সেই নিবর্তনের মধ্যে ফেরত না যাই, সেই গণরুমি বলি কিংবা যে সরাসরি যে নির্যাতনগুলো হতো, এই বিষয়গুলো যেন না হয়। কোনো নির্দিষ্ট দল কিংবা বাইরের কোনো গোষ্ঠী এসে যেন আমার হলগুলো নিয়ন্ত্রণ না করে, এই ব্যাপারটাতে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এখন হল প্রশাসন মোটামুটি হল চালাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মাত্রাগত পার্থক্য আছে। আপনি তো স্যার বলেছিলেন এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি। জি জি। হল এখন তাহলে কাদের দখলে আছে? হল আমরা, আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে ঠিক আছে 224 নম্বর হলে, মহসিন হলে কে থাকে, এটা আপনাকে হল প্রশাসন বলে দিতে পারবে, এবং বলতে পারবে প্রত্যেক ফ্লোর অনুযায়ী হাউস টিউটররা এখন দায়িত্বপ্রাপ্ত আছেন। হলের ভেতরেও ছাত্রদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা খেলাধুলা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং একাডেমিক কর্মকাণ্ডগুলো, কিছু কিছু অংশ সভা সেমিনারগুলো আমরা হলেই করছি। আমি চাচ্ছি হলকে কোনো না কোনোভাবে কিছু না কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে সব সময় ব্যস্ত রাখা, সব সময় যেন হলের অ্যাক্টিভিটি থাকে, এবং এটি আমরা খুব আন্তরিকতার সাথে করছি। ফলে হল কেন্দ্রিক এখন অনেক কাজ, আমরা ভলান্টারি অনেক অ্যাক্টিভিটি হচ্ছে। ব্র্যাককে আমরা অনুরোধ করেছি যে হলে কিছু
সফট স্কিলস ডেভেলপমেন্টে যে কী করে সিভি লিখতে হয়, পাবলিক স্পিকিং, এগুলোর জন্য ব্যবস্থা করা। বেশ কিছু ভলান্টিয়ার এজেন্সিকে আমরা বলেছি পরিবেশ সংক্রান্ত কাজে সহযোগিতা করতে। ক্লাবগুলোকে আমরা একদম পুরোপুরি অ্যাক্টিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে হলগুলোতে যদি আমাদের ছেলে মেয়েদের এই সার্বক্ষণিক অ্যাক্টিভিটি থাকে, মানে এক্সট্রা কারিকুলার প্লাস কারিকুলার, এক্সট্রা কারিকুলার বেশি, কারিকুলারও বেশি, পড়াশোনার অংশ। আমাদের তো এটা অক্সফোর্ড মডেলে যখন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, তা হলগুলোকে কিন্তু আসলে যে কারণে এই পদগুলো রয়ে গেছে, হাউস টিউটর, হল কেন্দ্রিকই পড়াশোনা হবে। এবার কিন্তু আমরা রিডিং রুমগুলোকে প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করেছি কার্যকর করতে। অনেকগুলোতে আমাদের টাকা পয়সা খুব কম, তারপরেও চেষ্টা করেছি হলগুলোতে আমরা রিডিং রুমগুলো যেন একদম কার্যকর থাকে। কিছু কিছু রেনোভেশন আমরা করেছি, কিছু কিছু জায়গায় আমরা অ্যালামনাইদের সাহায্যে এই হল কেন্দ্রিক কিছু সামান্য অবকাঠামোগত উন্নয়নের কাজও করেছি। সুতরাং আমার যেটা বেসিক চিন্তা সেটি হচ্ছে হল চালাবে হলের প্রশাসন, ছাত্ররা সার্বক্ষণিক তাদের সাথে থাকবে। যদি হল কেন্দ্রিক এই অ্যাক্টিভিটিগুলো একটা হেলদি পরিবেশ থাকে, তখন অটোমেটিক্যালি বাইরের কোনো প্রতিষ্ঠান এসে কিংবা যাদের মনে দুষ্টু চিন্তা আছে তারা এটি খুব সহজে তারা আগের সেই সংস্কৃতি ফেরত যেতে পারবে না। এটাই আমি আশা করছি এবং তাই হচ্ছে। এবার ফার্স্ট ইয়ারে আমরা অগ্রাধিকার দিয়ে আমরা হল সিট বন্টন করেছি, যেটা বিশ্ববিদ্যালয়ে খুব বেশিবার ঘটেনি। আমার জানা মতে আমাদের সাম্প্রতিক সময় কখনোই ঘটেনি। মেয়েদের হলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রেও তাই। ফার্স্ট ইয়ারকে প্রেফারেন্স দিয়ে আমরা এখন হলের সিট বরাদ্দ দিচ্ছি, কারণ ফার্স্ট ইয়ারেই কিন্তু এই বাচ্চাটি সবচেয়ে বেশি ভালনারেবল থাকে। একটা নতুন শহরে সে আসে, কাউকে চেনে না, একটা অসহায় অবস্থা, এবং আর্থিক সময়টার সংস্থানে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। একটা টিউশনই সে করবে, ওই পর্যায়েও সে যে তখন পৌঁছাতে পারে না। এই সময় হলে থাকাটা তার জন্য খুবই জরুরি। তো আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়ে করেছি। মেয়েদের জন্য আমরা এক্সট্রা বাঙ্কের কিছু ব্যবস্থা, ব্যাংক বেডের ব্যবস্থা করেছি, কোনো সময় এটা করা হয়নি। সম্প্রসারণেরও তো স্যার আপনারা কাজ করছেন, একটা জানলাম প্রজেক্ট আছে। আমরা 3টে প্রজেক্ট করেছি, এবং এগুলি শুধু প্রজেক্ট না, এগুলি পাস হয়েছে আজকে সকালবেলা। আমি কিন্তু পিছনে দিনরাত লেগে থাকি, এবং আপনাকে আমি এক্স্যাক্ট সংখ্যাগুলি বলতে পারি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে সরকারি বিভিন্ন পর্যায়ে। এবং এইটা সত্যি যে আই রিমেইন থ্যাঙ্কফুল টু দি গভর্নমেন্ট। এই ক্ষেত্রে সরকার আসলেই সাহায্য করেছে আমাদেরকে, এটা সত্যি কথা। চীনা সরকার আমাদেরকে একটি হল করে দেবে, এটি ERD-তে আছে এখন, পুরো প্রক্রিয়া কমপ্লিট। মেয়েদের জন্য একটি বিশেষায়িত হল, এবং এটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করা হবে, কারণ আমরা বলেছি চাইনিজ টেকনোলজি দিয়ে করতে, তারাই সেটা প্রেফার করেছেন। দ্বিতীয় সেটি হচ্ছে আমরা 151 কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আমাদের হলগুলো, যেগুলোর অবস্থা খুবই অত্যন্ত নাজুক অবস্থায় আছে, পলেস্টারা খুলে পড়ে যাচ্ছে, দীর্ঘদিন কোনো সংস্কার নেই, সেগুলোতে অন্তত যেন আমরা প্রাথমিক কিছু উদ্যোগ নিতে পারি, ওই জন্য একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। আর 2841 কোটি টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা সরকারের কাছ থেকে পেয়েছি। তার আওতায় আমরা প্রায় 4টা হল করব। অতএব হলের এই সমস্যা, আমিও ততদিন থাকবো না, কিন্তু হলের এই সমস্যাগুলো হয়তো আশা করি আর থাকবে না। এটলিস্ট আমি আশা করছি 6 থেকে 7 মাসের মধ্যেই আমরা কাজ শুরু করে দিতে পারবো, আশা করছি। আপনার তাহলে স্যার ছাত্র রাজনীতি নিয়ে ভাবনাটা কি, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু লেজুর ভিত্তিক হবে না, বিষয়টি কি এরকম? প্রথম কথা হচ্ছে ছাত্র রাজনীতির যে নিবর্তনমূলক দিকটি, সেটি আমি নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমি সাধারণ ছাত্রদেরকে এম্পাওয়ার্ড করি। হলগুলোকে শক্তিশালী করার প্রধান উদ্দেশ্য এটা। এবং আমরা চাচ্ছি ছাত্রদের অ্যাক্টিভিটি যত বাড়বে, এই ধরনের রাজনীতিকে কেন্দ্র করে ক্ষতিকারক যে প্রভাবগুলো বিস্তার করতে পারে রাজনৈতিক সংগঠনগুলো, তাদের সে সাহসী আর থাকবে না। এটা হচ্ছে আমার খুব আন্তরিক বিশ্বাস। এবং তারা এখনই কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তারা ইচ্ছা করলেই যা খুশিটাই করতে পারছে না, কিন্তু অনেক বড় দলও এটা করতে পারছে না এখন। এবং ছাত্রদেরকে খুশি না রেখে এখন সরাসরি রাজনীতি করাটা দিন দিন কঠিন হবে, কোনো সন্দেহ নেই। আপনি দেখুন যে এখনকার যে ছাত্র সংগঠনের কর্মকাণ্ডগুলি, তারা কিন্তু কিছুটা এখন কিছু কাজ করছে সত্যিকার অর্থে সমাজসেবামূলক, পরিবেশ সংরক্ষণমূলক কিছু কাজ তারা করেছে। এবার আমাদের অভিভাবকদের জন্য ভর্তি পরীক্ষা যারা এসেছিল, তাদের জন্য তারা কিছু বসার ব্যবস্থা করে দিয়েছে। প্রশাসনের সাথে নিয়মিত তারা যোগাযোগ রেখেই কাজগুলো করছে। আমরা তাদেরকে বারবার বলেছি যে তোমরা রাজনীতি করবে, এটি আমাদের অধ্যাদেশের মধ্যেই এই স্বাধীনতা দেয়া আছে, কিন্তু রাজনীতি হতে হবে ক্যাম্পাসের উন্নয়ন কেন্দ্রিক, এবং সেটির জন্য তোমরা প্রশাসনকে কী সাহায্য করতে পারো সেটা আমরা দেখতে চাই। আমরা ওভাবেই তোমাদেরকে মূল্যায়ন করব। তোমার সংখ্যা কত এটা নিয়ে আমি মূল্যায়ন করব না, আমি নিজে রাজনীতি করি না, আমাকে এইসব ব্যাপারে তুমি খুব বেশি প্রভাবিত করতে পারবে না। আর আমি খুব বেশি যে ভয় পাচ্ছি সেটাও না, ভয় তো অবশ্যই পাই, আমি সাধারণ মানুষ, কিন্তু আমাকে শুধু ভয় দেখিয়ে কাজ করা যাবে না, এটা পরিষ্কার কথা। তো
সুতরাং আমি দেখেছি তারা আসলেই কিছু ভালো কাজ করছে। আচ্ছা, এবার অভিভাবকদেরকে তারা যথেষ্ট সার্ভিস দিয়েছে। অভিভাবকদের একটা বড় অংশের সাথে আমাদের কথা হয়েছে, ভর্তি পরীক্ষা তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে। অনেকগুলো সোশ্যাল সার্ভিস তারা এখন করছে, আমাদের পরিবেশ সংক্রান্ত কিছু কাজ করছে, হেলথ ক্যাম্প নিয়মিত রান করছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে এদেরও মানসিকতায় কিছু পরিবর্তন, কোয়ালিটিভ চেঞ্জটা আপনি কিছু চোখে কোয়ালিটিভ পড়ছে। চেঞ্জ আচ্ছা। আসলে এসছে। স্যার, ডাকসু নির্বাচনটা কবে নাগাদ হতে পারে? কমিটি তো কাজ করছে। যে আমরা 3টা কমিটি কাজ করছি এই ক্ষেত্রে, ডাকসুর ক্ষেত্রে, এবং আমি চাচ্ছি যে একটা বৃহত্তর সমঝোতা হোক। একদম ঐক্যমত যদি না হয় ঠিক আছে, কিন্তু বৃহত্তর সমঝোতা হোক, একটা সামাজিক চুক্তির মতো হোক। এই কাজটি আমরা করতে চাচ্ছি আমাদের কমিটমেন্টের অংশ হিসাবে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে যদি অধিকার ভিত্তিক আমি সংস্কৃতি তৈরি করতে না পারি, সেটা তাহলে আর কেউ করবে না। এখনই আমাকে এটা করতে হবে। অতএব আমি চাচ্ছি যে আমরা থাকতে থাকতে আমাদের কমিটমেন্ট হিসেবে এই আমাদের ডাকসু কেন্দ্রিক যে অধিকার ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলি তৈরি হোক, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং এটি আমি খুব আন্তরিকভাবে করতে চাই। তবে এটা আমি করতে চাই সমস্ত পদ্ধতিগুলো নিখুঁতভাবে পালন করা সাপেক্ষে, যাতে এটি স্থায়িত্বশীল হয়। এমন কিছু না করলাম, তাড়াহুড়া হলো, বহুমুখী ষড়যন্ত্র আছে, ভেতরে বাইরে ষড়যন্ত্র আছে, আমি সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি ছাত্রদেরকে নিয়ে সার্বক্ষণিক আলাপ করে সিস্টেম্যাটিক 3টা কমিটি কাজ করছে। একটা কমিটি দেখছে যে আমাদের এই গঠনতন্ত্রে কোনো পরিবর্ধনের যে পরামর্শগুলো এসছে, সংস্কারের যে পরামর্শ, সেগুলো আমরা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, আমাদেরকে পরামর্শ দেবে। দ্বিতীয় যে কমিটিতে কাজ করছে তারা মূলত দেখছে যে বিভিন্ন পর্যায়ে অংশীজনদের সাথে আলাপ করে এইটা সময়কাল কীরকম হওয়া উচিত এবং এটা কিভাবে আমরা গোছাবো, কীভাবে, সোজা কথা, হাউ ডু ইউ অর্গানাইজ দিস, এবং এই বিষয়ে আমাদেরকে কংক্রিট কিছু পরামর্শ দেওয়া। আমরা এই কমিটিতে এমন মানুষ এনেছি যাদের ন্যূনতম 2বার ডাকসু পরিচালনা করা সরাসরি অভিজ্ঞতা আছে। এনারা রিটায়ার্ড মানুষ। আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে অনুরোধ করে যে বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের সাহায্য চাই বলে নিয়ে এসেছি। এই ক্ষেত্রে আমরা কোনো দল দেখিনি, তাদেরকে লিটারেলি বাসা থেকে অনুরোধ করে ধরে এনেছি আমরা। এর মধ্যে আমার কর্মকর্তা আছেন, এর মধ্যে আমার শিক্ষক আছেন, এবং আমাদের এখান থেকেও যাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষক হিসেবে বর্তমান কর্মরত, এরাও বিভিন্ন পরিচয়ের মানুষ। কেউ এসছেন একরকম আদর্শ থেকে, কেউ এসছেন আরেক রকম আদর্শ থেকে। সুতরাং আমি চাচ্ছি যে এই কাজটা খুব আন্তরিকভাবে করতে, এবং আচরণবিধি ঠিক করবার জন্য আরেকটি কমিটি কাজ করছে। এই 3টি কমিটি সিস্টেম্যাটিকলি ছাত্রদের সাথে কথা বলছে, শিক্ষকদের সাথে কথা বলছে। তারা আমাদেরকে যখনই গ্রিন সিগন্যাল দেবে আমরা প্রসিড করব। এটি করবার জন্য আমরা বদ্ধপরিকর, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমি খুবই আগ্রহী এটা করবার জন্য। আমি এটাকে একটা ছাত্র জনতার প্রতি আমার কমিটমেন্ট বলে মনে করি। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে চলে যেতে যাচ্ছিলাম। আমরা সম্প্রতি 7 কলেজ ইস্যুতে রাজপথ বেশ উত্তপ্ত হতে দেখলাম। একটা সময় আপনি সেই 7 কলেজের অধ্যক্ষদের সাথে বসলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবেন এমন সিদ্ধান্ত আসলো। পরবর্তীতে আমি দেখলাম শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে এটা আমার সঙ্গে আলোচনা করে তো দেয়নি, বা সরকারের সাথে আলোচনা করে দেয়নি, এবং এ কারণে মানে তারা প্রস্তুত ছিল না, এমন কিছু বলছে। আপনারা কি কথা বলেননি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা পুঞ্জীভূত সমস্যা। স্যার, কেউ কেউ বলেন যে এটা নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তির স্বেচ্ছাচারিতার ফসল। আপনার কি মনে হয়? আমি পুরানো ইতিহাসে যেতে চাচ্ছি, সামনের দিকে তাকাতে চাচ্ছি। এটা পুঞ্জীভূত সমস্যা এবং এটি একটি অদূরদর্শী সিদ্ধান্ত, পরিষ্কার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অদূরদর্শী সিদ্ধান্ত ছিল, এবং এটা ব্যক্তি কিংবা সংস্থান প্রতিষ্ঠান ওদিকে যদি আমি নাও যাই, এবং এই চাপ বহন করার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নেই। এগুলো জাতীয় প্রতিষ্ঠান, এই 7টি কলেজ কোনো সাধারণ প্রতিষ্ঠান না। এদের জাতীয় পর্যায়ে অবদান আছে, তাদের ঐতিহ্য আছে, অবদান আছে। অতএব তাদের স্বার্থ রক্ষা করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান, তার মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। আমাদের ছাত্ররা এবং 7 কলেজের ছাত্ররা তারা কেউই একসাথে থাকার ব্যাপারটা নিয়ে আর একমত না। অতএব এই পৃথকীকরণ এটা একটা ন্যাচারাল সিদ্ধান্ত, এখন এটা আমাদেরকে করতেই হবে, করতেই হতোই। আমরা যেটা চাচ্ছি সেটাকে কত সম্মানজনক করা যায় উভয় তরফের জন্য, এবং যেন আমাদের 7 কলেজের ছাত্ররা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তাদের প্রতি আমার দায় আছে। তারাও ক্ষতিগ্রস্ত হবে না, আমার ছাত্ররাও সাফার করবে না। সম্মানজনকভাবে আমরা পৃথকীকরণের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা লিখিতভাবেই আমাদের
সরকারকে এটা আমরা নভেম্বর মাসেই জানিয়েছিলাম যে আগামী বছর থেকে আমরা এটা করতে পারবো না, আগামী বছর আমরা নতুন ভর্তি দায়িত্ব আর আমরা নেব না, কিন্তু আমাদের যারা আছে তাদেরকে আমরা কোনোদিনই হঠাৎ করে পানিতে ফেলে দেব না। অতএব তাদের জন্য যে দায়িত্বশীল আচরণ করা সেটা আমরা করব এবং সরকারকে আমরা সব রকম সহযোগিতা করব। সরকার যে সিদ্ধান্ত নেবে এই 7 কলেজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব, ইউজিসিকে করব, সরকারকে করব। তারা কেউই আমাদের প্রতিপক্ষ না, তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত আছে, সবসময়ের জন্যই আছে এবং তাদের প্রচুর সহযোগিতা আমরা সবসময় পাচ্ছি। একটু আগে আমি আপনাকে হলের কথা আলোচনা করছিলাম। এই প্রত্যেকটা পর্যায়ে আমরা ইউজিসি এবং সরকারের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। ইউজিসি আমাদেরকে অনেকগুলো বিশেষ প্রকল্পে যুক্ত করে নিয়েছেন, যেগুলো আমাদের আইসিটি সংক্রান্ত অনেকগুলো প্রকল্প আছে। আমরা ছাত্রদের কিছু স্টাইপেন্ড দিচ্ছি এখন, সেটার বিষয় আছে। অনেকগুলো বিষয়ে ইউজিসি আমাদেরকে অনেক বড়ভাবে সাহায্য করেছেন। অতএব আমাদের সাথে এদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের অত্যন্ত সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে। স্যার, আপনার কি ধারণা, মানে আপনার পরামর্শটা কি, এই 7 কলেজ এখন কিভাবে তাহলে ফাংশন করাটা উচিত বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে, যে কমিটিটা করা হয়েছে এই কমিটিটার আসলেই ভালো কমিটি। আমি খুবই একদম আশাবাদী যে, এবং বিশ্বাস করি আন্তরিকভাবে যে এই কমিটির দ্বারা এই কাজটি আসলে করা সম্ভব। এতে ইউজিসির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, ইউজিসির যিনি মেম্বার আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী, তার ব্যক্তিগত সততা এবং তার যে কর্মক্ষমতা, আমাদের কোনো সন্দেহ নেই, সব পরীক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রতিনিধি এখানে আছেন, আর এখন আমি যতদূর জানি মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন এবং তারা এই বর্তমান বাস্তবতায় মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন। এর মধ্যেও তারা 2বার মিটিং করেছেন, করে ধীরে ধীরে এটিকে একটা সমাধানের দিকে নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা তাদের সাথে মিলে কাজটা করতে চাই। আমরা নতুন করে কিছু বলতে চাচ্ছি না, যাতে তাদের এই চিন্তা, এখন একটা চিন্তা তারা একরকম প্রসিড করছেন সবার সাথে কথা বলে, এর মধ্যে যেন অন্য বায়াস না আসে। কিন্তু আমি খুব বিনীতভাবে এটা বলতে চাই যে এটি নিয়ে আমরাও চিন্তা করেছি, এটি কিন্তু সমাধানযোগ্য একটি সমস্যা। এর ভেতরে এটিকে এক্সকেলেট করেছে মূলত রাজনীতির কারণে, ইন্ধনের কারণে। কিন্তু এটি আমরা যদি ছাত্রদের স্বার্থ দেখি, আমাদের স্বার্থ দেখি, আমাদের ছাত্র তাদের স্বার্থ দেখি, এটি একটি সমাধানযোগ্য সমস্যা। আমি অনুরোধ করব আমাদের সব মহলকে শান্ত থাকার জন্য। এই কমিটির পক্ষে এটি সমাধান করা সম্ভব। স্যার, ছাত্রদের, মানে ওই 7 কলেজের ছাত্রদের একটা দাবি ছিল, আপনার একজন সহকর্মী উপাচার্য প্রফেসর মামুন, তার পদত্যাগ তারা দাবি করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি দুর্ব্যবহার করেছেন। তিনি কি এখন পদত্যাগ করবেন নাকি, এ বিষয়ে আপনার মন্তব্য কি? প্রথম কথা হচ্ছে, এই বিষয়টি একরকম সমাধান হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ঘটেছে এটা নিয়ে আমিও অত্যন্ত ব্যক্তিগতভাবে মর্মাহত, এবং এরপরে তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার ধারণা যে ওভারঅল এই সমস্যাটি এখন কেটে গেছে। আমাদের আসলে সামনের দিকে তাকাতে হবে। আমরা এখন আমাদের ঐক্য ধরে রাখা খুবই জরুরি। আমরা প্রতিনিয়ত মনে রাখতে হবে যে আমরা মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের নিজস্ব বিভেদ যেন অন্যদেরকে, যারা আমাদের ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, তাদের জন্য যেন একটা সুযোগ না তৈরি হয়। আমাদের সবারই সচেতন থাকা দরকার। অতএব এই বিষয়গুলোতে আমাদের কিছুটা সহনশীল থাকা একান্তই প্রয়োজন। স্যার, আপনি সামনের দিকে তাকানোর কথা বলছিলেন, সহনশীলতার কথা বলছিলেন। ঠিক সেই সময় আমরা দেখলাম যে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাস্তাঘাট আটকে অনশন চালিয়ে যাচ্ছে। একটা কলেজ কি চাইলেই বিশ্ববিদ্যালয় করে ফেলা যায়? এই নির্দিষ্ট বিষয় নিয়ে আমার বক্তব্য আমি একটু দেখতে চাচ্ছি আরও। কিন্তু সাধারণভাবে যদি বলি, বিশ্ববিদ্যালয় তৈরি করার একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া আছে, এটা পরীক্ষিত। কারণ নির্দিষ্ট কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে এবং ওই পদ্ধতিগত এই প্রক্রিয়াটি শেষ করতে হবে। দেশে তো স্যার যথেষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, নতুন করে আবার তৈরির কি প্রয়োজনীয়তা আছে নাকি, আপনার কি মনে হয়? যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ওভারঅল শিক্ষা খাতের সংস্কারের যে 2-3টি কথা বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে এটি, যে আমরা গুণগত মান ধরে রাখতে পারছি না, অথচ আমরা প্রতিষ্ঠান তৈরি করছি। এই একটি অভিযোগ কিন্তু আমাদের সব জায়গাতেই আছে, এটা একটি অভিযোগ। আরেকটি হচ্ছে, আমরা প্রতিষ্ঠান তৈরি করছি কিন্তু প্রয়োজনীয় শিক্ষক
এবং অন্যান্য উপকরণ পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি না। একজন শিক্ষক তৈরি হতে বহু বছর লাগে, সমাজকে বহু বড় মাপের বিনিয়োগ তৈরি করতে, একজন ভালো শিক্ষক তৈরি করতে। যে কোনো এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের আসলে এই বিষয়গুলি বিবেচনা রাখতে হবে। আমার প্রয়োজনীয় উপকরণ আছে কিনা, প্রয়োজনীয় শিক্ষক আছে কিনা। একটি প্রতিষ্ঠান তৈরি করলে এটি কিন্তু সমাজের দায়ে পরিণত হয়, এবং আমি প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে তৈরি করে আবার অপরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া, এগুলি কোনোটাই কাম্য হবে না। কাম্য না। হ্যাঁ, জি স্যার, বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামের সূতিকাগার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মতন সাধারণ মানুষ যারা আছেন তারা স্যার এখন প্রবেশ করতে পারেন না। আমি যখন প্রবেশ করতে চাই আমাকে হয়তো সাংবাদিক আইডি কার্ডটা দেখাতে হয়, এবং এক্ষেত্রে আপনারা বলেছেন যে সার্বিক নিরাপত্তা। তা আমি দেখলাম যে এরকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল যখন আর্মি রেজিম ছিল, 2018-তে যখন কোটা আন্দোলন হয়েছিল, এবং এই সময় আগস্টের যে সময়টা। হঠাৎ স্যার কি হয়ে গেল? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৈরি একটা সরকার, তারা কি আপনাদের নিরাপত্তা দিতে পারছে না? প্রথমত এটি একটি মাত্রাগত বিষয়। আপনি যদি মনে করেন যে এটি সম্পূর্ণভাবে বন্ধ আছে, আমি এটি নিয়ে বিতর্কে যাব না, কিন্তু আমি আমার পয়েন্টটুকু শুধু বলছি। আমাদের ছাত্রদের একটা বড় দাবি ছিল, এবং সেই দাবি আমরা যৌক্তিক মনে করেছি, কারণ বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট বড় বিভিন্ন মাত্রায়। ছাত্ররা একটা পর্যায়ে তারা নিজেরাই, বিশেষ করে রাতের বেলা বড় গাড়িগুলো নিয়ন্ত্রণের জন্য তারা নিজেই চেষ্টা করতো এদেরকে থামানোর জন্য, এবং কিছুটা নিয়ন্ত্রণ এবং কিছুটা অন্তত যতদূর সম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণ করবার জন্য। আমরা দেখলাম যে এটি ছাত্রদের উপর ছেড়ে দেওয়াটা খুব বিপজ্জনক, এবং তাদের নিজের জীবনের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে, এবং এই কাজটি তো তারা পারদর্শী না। অতএব আমরা তখন যেটা চেষ্টা করলাম যে পুলিশ প্রশাসন এবং আমাদের অন্যান্য অংশীজন, আমাদের রোভার স্কাউটস, বিএনসিসি, প্রক্টোরাল টিম, আমার তো সম্পদ অত্যন্ত সীমিত, তাদেরকে নিয়ে আলাপ করে আমরা কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করলাম। যখনই আলোচনা হচ্ছে, যখনই মনে হচ্ছে যে কারো খুব অসুবিধা হচ্ছে, সাথে সাথে আলাপ করেছি। বুয়েটের সাথে আমরা আলাপ করেছি, এবং আমরা পলাশীর রাস্তাটা প্রথম দিকেই খুলে দিয়েছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রেস্ট্রিকশনটা আমাদের ছাত্রদেরকে সাথে নিয়ে তাদের দাবির পরিপ্রেক্ষিতেই করা হয়েছিল, এবং আমরা এটিকে এখন যেটা করেছি এটিকে আমরা আলোচনার মাধ্যমে যখন দরকার শিথিল করছি। এখন আজকে আপনি দেখবেন একটা বিজ্ঞপ্তি এসছে যে আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য আমরা পরিপূর্ণ শিথিল করে দিয়েছি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমাদের এখানে অনেকগুলো, আমরা চাই এটাকে সর্বজনতা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে, আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু বহিরাগত এই ধরনের এলিমেন্টের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে সরাসরি আমার আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। ছিনতাই, রাহাজানি, চুরি, এরকম সরাসরি অনেকগুলো আমরা কেস তখন ডিটেক্ট করলাম। অতএব আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে ধীরে ধীরে এই রেস্ট্রিকশনগুলোকে বাস্তব প্রয়োজন বিবেচনা করে শিথিল করা, এবং আমরা, তার মানে বলছেন স্যার বিষয়টি সাময়িক, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা যদি এটা নিয়মিত করিও, আমরা সেটি সবসময় অ্যাডজাস্ট করতে থাকব, সমাজের বিভিন্ন ফিডব্যাক নেব এবং আমরা অ্যাডজাস্ট করব। এরকম না যে আমরা চাই না মানুষ আসুক, আমরা চাই মানুষ অবশ্যই আসুক। আমরা চাই মানুষ আসুক একটা কাঠামোর মধ্যে আসুক, যাতে আমি তাকে আমার সেবাটুকু দিতে পারি এবং আমার ছাত্রছাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। আমি এটাই চাচ্ছি, এবং সেটি আমরা কিছুটা সফল হয়েছে। আপনি যদি বড় দাগে দেখেন, কিন্তু আমরা সবার কথা শুনতে চাই। আমাদেরকে যখন এই বিষয়ে আমাদের শিক্ষকদের একটা দল আমাদের কাছে এসেছিলেন, ছাত্রদের একটা দল আমাদের কাছে এসেছিলেন, রাজনৈতিক দলগুলোর কিছু দল আমাদের কাছে এসেছিলেন, আমাদের ছাত্রদের একটা বড় অংশ এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন না, এই রেস্ট্রিকশনটা অমুক জায়গায় তমুক জায়গায় একটু পরিবর্তন করেন। আমরা সমাজকে নিয়েই করতে চাই, এটা নিয়ে আমাদের কারো এটা মোটেই উদ্দেশ্য না যে আমরা হঠাৎ করে একটা পুরো সমাজের বিরুদ্ধে যে আমরা একটা ড্রাস্টিক কিছু করব। দ্যাটস নট দ্য ইন্টেনশন অ্যাট অল। আমরা যাই করি এটি সর্বজনতার প্রতিষ্ঠা, এটা আমি খুব আন্তরিকভাবে বিশ্বাস করি, এবং আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট নিয়মিত করছি। করে এখন দেখুন আপনি তুলনামূলকভাবে কিন্তু এখন যদি
আমাদের যেহেতু কিছুটা নিয়ন্ত্রণ অলরেডি ফেরত এসছে, এখন কিন্তু আমরা কোনো কাজে ওই অর্থে আমরা কোনো বড় গাড়ি খুব গভীর রাতে গাড়ি চলাচল অনেকটু কমে গেছে এখন। অতএব এখন যদি কেউ আসতে চান, আসছেন, তাদেরকে তো কোনো বাধা দেওয়া আসলে হচ্ছে না। স্যার, আপনি বহিরাগতর কথা বলছিলেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা তো ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও নয়। সেখানে সিটি কর্পোরেশনের রাস্তা আছে, পাশে স্যার একটা মেডিকেল কলেজ আছে। আমাদের কাছে অসংখ্য অভিযোগ এসেছিল যে রোগীদের যাওয়া সাথেও সমস্যা হয়ে যাচ্ছে। এটা প্রথম থেকে ছিল, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, এবং এটা নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আপনি যেটা বলেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সেটা সত্যি, এবং সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যেখানে পরিবর্তন করা দরকার আমরা পরিবর্তন করেছি। আমরা ওই টিমকে পূর্ণ ট্রেনিং দিয়েছি। ট্রাফিক বিভাগ আমাদেরকে বিপুল সহযোগিতা করেছেন এই ট্রেনিং করতে। ভলান্টিয়ার্সদেরকে ডেকে ফুল ব্রিফিং দেওয়া হয়েছে, এবং আমরা ছাত্রদেরকে সরাসরি না দিয়ে যারা এই কাজটি ভালো বোঝেন, পুলিশের সাথে মিলে আমাদের বিএনসিসি এবং আমাদের রোভার স্কাউট সহ ইউনিফর্ম লোকজনকে দেওয়া হয়েছে। আনসারের একটা বড় ডেপ্লয়মেন্ট আমরা আনসারের সাহায্যে এখন ডেপ্লয় করেছি। আনসার এখন সামনে আছে। অতএব আমরা প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন করছি। আমার এই ব্যাপারটা আমরা ব্যালেন্স করে করতে চাই। আমরা চাই আমাদের এখানে মানুষ আসবে, এটি সর্বজনতা বিশ্ববিদ্যালয়, আবার আমার নিরাপত্তাও যেন থাকে। এই ব্যালেন্সটুকু আমি করার চেষ্টা করছি, এবং আমি সর্বমহলে সহযোগিতা চাই। যে কোনো পরামর্শ আপনি দিবেন, আপনাদের কাছ থেকে অনেক পরামর্শ আমরা সংবাদিকদের কাছ থেকে পেয়েছি, এবং আমরা কিন্তু রুট প্রতিনিয়ত এই পরামর্শের ভিতরে পরিবর্তন করছি এবং পরিবর্তন করছি। এখন দেখুন আমরা রেস্ট্রিকশন অনেকটু কমে এসেছি। স্যার, গেল 5 মাসে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পেরেছেন বলে মনে করেন? আপনার নিজের মূল্যায়ন আমি জানতে চাচ্ছিলাম। আমি নিজের জন্য খুব ছোট ছোট কিছু টার্গেট সামনে রেখেছি, এবং আমি চাচ্ছি ওই অংশটুকু অর্জিত হলে তারপর এর পরের প্রায়োরিটিগুলো নিতে। আচ্ছা। অনেকগুলো ফ্রন্ট একসাথে ওপেন করছি না, কারণ আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং ও ভোলাটাইল একটা সময়ে দায়িত্ব নিয়েছি। তো আমি যেটা বলেছি বড় দাগে 5-6টা যদি একটু বলি। প্রথম কথা হচ্ছে, আমার হলগুলো এখন চালু আছে, শৃঙ্খলা আছে। আমার একাডেমিক কার্যক্রম চলছে, পরীক্ষা থেকে আরম্ভ করে সব কিছু মিলিয়ে মোটামুটি একটা শান্তি এসছে। আমার 17টা বিভাগে খুব জটিল ধরনের সমস্যা ছিল, ছাত্র শিক্ষক দ্বন্দ্ব। প্রত্যেকটা বিভাগ এখন চালু আছে, ছাত্র শিক্ষক দ্বন্দ্ব সহনীয় পর্যায়ে আছে। অনেকগুলো আমরা সত্যানুসন্ধান কমিটির মাধ্যমে কাজ করে যাচ্ছি, আশা করছি একটা পর্যায়ে থাকবে। কিছু সামাজিক সার্ভিস ছাত্রদের জন্য আমরা চালু করেছি আমাদের সীমিত সামর্থ্যে, যেটি বিশ্ববিদ্যালয়ে আমি বাগাড়ম্বর পছন্দ করি না, খুব বিনীতভাবে বলছি, যে কোনো সময় ছিল না। যেমন আমরা চেষ্টা করছি যে এই প্রথম বর্ষের ছাত্রীরা যখন আসে, অত্যন্ত অসহায় অবস্থা তাদের, কিছু নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে তাদের জন্য কিছু আর্থিক অনুদান দেয়া। আচ্ছা। সেটা কোনো সময় ছিল না। আমাদের সেই সামর্থ্য খুব বেশি আছে তা না, বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে বহু কষ্টে টাকাটুকু আমরা জোগাড় করেছি। আমরা একটি সার্কুলার বাস রুট চালু করেছি, এটা ফ্রি। 3টি বাস সারা দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হ্যাঁ, 15 মিনিট পর পর বিশ্ববিদ্যালয়ে হলগুলোকে সহ কাভার করে একটা সার্কুলার রুট চালু করেছি। এটা ছাত্রদের কাছে একটা বেশ ভালো সাড়া পেয়েছে, তারা কিছু উপকার পেয়েছে। আমরা রিসার্চের কাজগুলো বাড়ানোর জন্য একটা বিশেষায়িত কমিটি করেছি, এবং তারা সিস্টেমেটিক কিছু পদক্ষেপ নিয়েছে। র্যাঙ্কিংয়ে আমাদের কিছু উন্নতি হয়েছে, এখনও অনেক পদ বাকি। আমরা ভালো রিসার্চারদেরকে কিছু পুরস্কৃত করার চেষ্টা করছি, রেকগনাইজ করার চেষ্টা করছি। ওয়েবসাইটে তাদেরকে মূল্যায়ন যাতে হয়, এই বিষয়গুলো আমরা কিছুটা আপডেট করার চেষ্টা করছি। আমরা প্রতি সপ্তাহে আমরা কি করছি তার একটা সাপ্তাহিক আপডেট আমরা সংবাদপত্রে পাঠাচ্ছি, এবং আমাদের ছাত্র শিক্ষক অ্যালামনাই 17,000 অ্যালামনাইয়ের কাছে এই নিয়মিত তথ্য যাচ্ছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমার এই সময়ে আমরা 3 দফা তাদের সাথে মিটিং করেছি, কাজ করেছি, তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। সরকারের সাথে আমাদের সম্পর্ক তুলনামূলকভাবে এখন অত্যন্ত কার্যকর পর্যায়ে আছে। আমরা এটা খুব সচেতন থাকি, আমরা সরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু সরকারের বিশ্ববিদ্যালয় না। আমাকে বুঝতে হবে, আমি যত বেশি সরকারের উপর নির্ভরশীল হব, তত আমার মেরুদণ্ড শক্ত রাখা কঠিন হবে। বিশেষ করে রাজনৈতিক সরকারের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য হবে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু চলতে হবে, সরকারি পরামর্শ নিব, সরকারকে পরামর্শ দেব,
আবার একই সাথে আমার অ্যালামনাইকে আমার দরকার, আমার অভিভাবককে দরকার, সমাজকে আমার সাথে লাগবে। এবং এই রিসোর্স মোবিলাইজেশনটা সমাজের কাছ থেকে আসতে হবে। একটা সরকারের পূর্ণ সদিচ্ছা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত সহযোগিতা সরকার আসলে করতে পারবে না আর্থিকভাবে। ঠিক তারাও কোনো সবাইকে আমার রাখতে হবে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপরেই আমাদের মূলত নির্ভর করতে হবে। সেই সংস্কৃতিটা আমরা কিছুটা তৈরি করতে পেরেছি। এই কথাই বললাম। আপাতত আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, চেষ্টা করছি। জি স্যার, আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম, কিছু ব্যক্তিগত প্রসঙ্গে আপনার চলে যেতে যাচ্ছিলাম। যে চট্টগ্রামের লোহাগড়ায় চুরতি গ্রামে আপনার জন্ম, যে দেখতে পেলাম যে যেহেতু আপনার বাবা সরকারি চাকরি করতেন, মানে বিভিন্ন জেলায় আপনার ঘোরা হয়েছে। আবার খেয়াল করলাম যে আপনার পরিবারের বেশিরভাগই আসলে সিভিল সার্ভিসে ছিল। তা আপনার উপর সিভিল সার্ভিসে যাওয়ার কোনো প্রেশার ছিল নাকি? একটা পর্যায়ে ছিল, কিন্তু আমার মনে হয় যে গেলেন না কেন স্যার? জি, প্রথমত হলো যে আমি শিক্ষকতাকে একরকম পছন্দ করতাম প্রথম থেকেই। আর আমাদের সময় এই দ্বন্দ্বগুলো এত এরকম, আমাদের তো এই অতি রাজনীতিকরণের কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান মুখোমুখি দাঁড়িয়ে গেছে এখন। সিভিল সার্ভিসের সাথে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কিন্তু আমাদের সময় কোনো সময় ছিল না। অনেকেই ছিলেন যারা একই সাথে দুটো পরীক্ষায় পাশ করেছেন, আমাদের মধ্যে অনেকেই এরকম আছেন। সুতরাং আমি শিক্ষকতাকে পছন্দ করেছি, কিন্তু আমি শিক্ষকতাকে প্র্যাকটিসিং জগতের সাথে সবসময় আমি লিঙ্ক আপ করার চেষ্টা করেছি, সংস্রব রাখার চেষ্টা করেছি। ফলে আমি একটা বড় অংশ বিশ্ববিদ্যালয় সিস্টেমের বাইরে চাকরি বাকরি করেছি এবং আমার প্রপিতামহ থেকে আরম্ভ করে তাদের একটা বড় অংশ সিভিল সার্ভিসের, যেটা আপনি উল্লেখ করেছিলেন। আমার পিতামহ, প্রপিতামহ, আমার বাবা, জি, এদের একটা বড় অংশই সিভিল সার্ভিসে ছিলেন। তাদের কারণে আমার যেটা হয়েছে যে সিভিল সার্ভিসের সাথে প্র্যাকটিসিং জগতের সাথে আমার একটা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটা খুব নিবিড় এবং আমি তাদের এই ইনফ্লুয়েন্সটুক অনুভব করি এবং প্র্যাকটিসিং জগতের সাথে একাডেমিক জগতের যে লিঙ্ক আপটা, এটি যে খুব প্রয়োজন, এটা আমি প্রতিদিন অনুভব করি। এই জন্য কি স্যার পিকেএসএফ দিয়ে যাত্রা শুরু করেছিলেন, মানে মাঠের কাজ আগে দেখে নেই? জি জি, ওটা আমার খুব কাজে লেগেছে আসলে। এবং ওটা তো সিভিল সার্ভিসের একটা শক্ত প্রভাব ছিল। ওই সময় বেশিরভাগ সিভিল সার্ভেন্টরাই ওটার সাথে ছিলেন। আমরা কেউ কেউ তখন ওখান থেকে আবার বিশ্ববিদ্যালয়ে ফেরত গেছি। আমার মনে হয় যে প্র্যাকটিসিং জগতের সাথে এই যোগাযোগটা থাকা খুবই জরুরি, খুব জরুরি মনে করি আমি। জি স্যার, আপনার শিক্ষা জীবন খুব বর্ণাঢ্য, ক্যারিয়ার খুব বর্ণাঢ্য, মানে শিক্ষকতা যেমন করেছেন, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, এরকম ধরনের বহু প্রতিষ্ঠান আপনার চাকরি করা হয়েছে। এবং শিক্ষা জীবনে যে দেখলাম যে অক্সফোর্ডের মতন প্রতিষ্ঠানেও আপনার পোস্ট ডক্টরাল ডিগ্রি রয়েছে। তো আসলে একটু তাত্ত্বিক একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে মানুষের যখন এ ধরনের বর্ণাঢ্য ক্যারিয়ার হয় বা শিক্ষা জীবন হয়, তখন নিশ্চয়ই সেখানে একটা বড় সময় দিতে হয়। তো সেই ক্যারিয়ার লাইফ বা শিক্ষা জীবনের সেই লাইফের সাথে যে পার্সোনাল লাইফ বা ফ্যামিলি লাইফ, সেটা কিভাবে ব্যালেন্স করেছেন? মানে পরিবারের অভিযোগ আছে নাকি? আমি যে খুব ভালো ব্যালেন্স করতে পেরেছি আসলে তা ঠিক না, এটা আমি খুব বিনীতভাবে স্বীকার করি। আমার পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ হয়নি, বরং তারা আমার জন্য সবসময়ই এই ক্ষেত্রটা তৈরি করে গেছেন। আমার জীবনের একটা বড় অংশ কেটেছে শুধুমাত্র পড়াশোনাতে, এটা সত্যি কথা। এবং মাঝে মাঝে এটাতে আমার কিছু আফসোসও হয়, একদম যে হয় না তা না। আমি মাঝে মাঝে এটা এর আগেও চিন্তা করেছি যে আমি যদি জীবনের প্রত্যেকবার আমাকে ফার্স্ট হতেই হবে এমন তো কোনো কথা নেই। সেটা করতে যে একটা পর্যায়ে এরকমই হয়েছে যে আসলে আই ওয়াজ বেসিকলি কম্পিটিং উইথ মাইসেলফ। সারাক্ষণ নিজের সাথেই নিজে কম্পিট করে যাচ্ছি, প্রত্যেকবার এক হতে হবে, প্রত্যেকবার এক হতে হবে। বোর হয়ে যেতেন নাকি স্যার? কিছুটা হতাম। একটা পর্যায়ে এটাতে কিছুটা মেকানিক্যাল বিষয় আছে, কারণ পড়াশোনার ব্যাপারটা কিন্তু পরিশ্রমের ব্যাপার। এই কথাটা পরিষ্কার বুঝতে হবে আমাদের যে এটা মূলত একদম হাড় ভাঙা পরিশ্রমের ব্যাপার। মেধা আপনাকে কিছুটা সাহায্য করবে, কিছুটা হয়তো ফ্যাসিলিটেট করবে, ঠিক আছে, কিন্তু মূলত এটা পরিশ্রম। অতএব কোনো কোনো সময় এক্সজশন আসে, এটা সত্যি কথা। আর পারিবারিক জীবন তো কিছু সাফার করেই। এটা কে আছে আপনার ফ্যামিলিতে? আমার আগে ভাই বোনদের কথা বলি। আমার তো আমরা 4 ভাই আর 1 বোন। আমার দ্বিতীয় ভাই ও জাতিসংঘের একজন ডিপ্লোম্যাট, সিনিয়র ডিপ্লোম্যাট, এখন ইতালিতে আছে। আমার তৃতীয় ভাই ও থাকে সুইডেনে, ও ওই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে পড়ায় এবং হি ইজ ট্রেইনড ইন দ্যাট পার্টিকুলার প্রফেশন। আর আমার বোন একজন নৃবিজ্ঞানী, তো বস্টনে থাকে, আমেরিকাতে। আমার আরেক ভাই, সবচেয়ে ছোট ভাই, ও ব্র্যাকের সিনিয়র অ্যানালিস্ট, মাইক্রোফিন্যান্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের। আর আমার
স্ত্রী এবং এক কন্যা। তারা আমার জন্য অনেক স্যাক্রিফাইস আসলে করেছে, এটা সত্যি কথা। হবে যে সময়টুকু তাদেরকে দেওয়ার কথা ছিল সেই সময়টুকু আমি আসলে মূলত পড়াশোনা কিংবা গবেষণা প্রজেক্টে দিয়েছি। আর বিশ্ববিদ্যালয়ের প্রতি মমতাটা আমার ঘুরে ফিরে আসলে থেকে গেছে। আমি অনেকবারই চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম, কিন্তু আবার ফেরত এসেছি। এবং এই মমতাটা মূলত এসছে ছাত্রদের কারণে। ছাত্রদের এত গভীর মমতা আমার প্রতি শিক্ষক হিসাবে, এটি আমাকে খুব কৃতজ্ঞ করে যে আমাকে এক জীবনে বহু সম্মান ছাত্রদের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি এই ধরনের প্রশাসনিক কাজ খুব বেশি দিন করতে চাই না আসলে। এটা একটা কারণ যে আমি যত দ্রুত সম্ভব আমার শিক্ষকতায় ফেরত যেতে চাই। আর প্রশাসনিক কাজ আমি অনেক ক্ষেত্রে করেছি, কিছু অভিজ্ঞতা আমার আছে, যেটা আমি কিছু বড় প্রতিষ্ঠান চালিয়ে এসেছি। কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি ইটস অ্যাবাউট হিউম্যান রিলেশনস। প্রতিষ্ঠান কত ভালো চলবে সেটি প্রধানত নির্ভর করে যে আপনি কেমন টিম তৈরি করতে পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো আমরা একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিম তৈরি করেছি এবার, এবং সেটা সিন্ডিকেট কর্তৃক পাশ করিয়ে নিয়েছি। এখন ইচ্ছা করলে উপাচার্য আর সরাসরি এককভাবে কোনো স্বেচ্ছাচারী ভিত্তিতে আর সিদ্ধান্ত আর নিতে পারবেন না। বাধ্যতামূলকভাবে তার প্রভাইস চ্যান্সেলার্স এবং ট্রেজারারের সাথে তাকে কথা বলতেই হবে। এবং ওই কমিটির আরও দুজন সদস্য আছেন, রেজিস্ট্রার সাহেব এবং প্রক্টর সাহেব। অতএব এখন এই সিস্টেমটা চালু করতে পারলে এটা মোটামুটি আমরা এখন কার্যকর করে ফেলেছি। এখন কারো পক্ষেই আর স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ হয়তো আশা করি অতটুকু হবে না। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই প্রয়োজন। আমি সেটা আমার জীবনে খুব ভালো করতে পারিনি, কিন্তু আমি সবাইকে বলি যে আফসোস আছে নাকি স্যার? কিছুটা হয়তো আছে, কিছুটা আছে, কিন্তু পরিবার দে হ্যাভ বিন অলওয়েজ সো সাপোর্টিভ। আদারওয়াইজ আমি তো আসলে এই পর্যায়ে আসতে পারতাম না, এটা কোনো সন্দেহ নেই। আর আমি মনে করি যে মানুষ আসলে একরকম দুর্বল ধরনের প্রাণী। একটা সময় আপনাকে কিছু মানুষের প্রতি আপনাকে নির্ভর করতে হবে। আপনি যদি একটা কঠিন সময়ে যে একটু মেয়েটার হাত ধরে বসে থাকেন, ইউ ফিল গুড অ্যাবাউট ইট, কিংবা স্ত্রীর সাথে এক কাপ চা খান, ইউ ফিল গুড অ্যাবাউট ইট। এই সাপোর্টটুকু দরকার। আর আমি মানুষকে মনে করি যে কোনো না কোনো একটা বিশ্বাসও আপনার দরকার, কারণ আমাদের মধ্যে একরকম অসহায়তা আছে ভেতরে, ডিপ ইনসাইড। যখন আপনি ওয়েন ইউ ফিল ভেরি পুল ডাউন, আপনাকে যদি মনে হয় যে না উপর থেকে কেউ আপনাকে সাহায্য করবে, ইউ হ্যাভ সামবডি টু সাম এন্টিটি টু রিলাই অন, এটি কিন্তু একটি খুব শক্তিশালী ফিলিং। মানুষকে অনেক বড় বিপদ থেকে এটি রক্ষা করতে পারে বলে মনে করি। জি, অনেক ব্যক্তিগত কথা বললাম, ক্ষমা করবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে খানিকটা জানালেন, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান কি কি করছেন সেসবও জানালেন। জি জি, আজকে স্যার অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ইস্পাহানী মির্জাপুর চা মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।